আচ্ছা, শুরু করি তাহলে। দেখো, আজকে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, আর সব থেকে ইম্পর্টেন্ট এটা টপিক হচ্ছে। এখানে দেখো, মাত্র দুইটা টপিক আছে, আর এই দুইটা টপিক থেকে সৃজনশীল হয় এই চ্যাপ্টারে। আর যদি এই টপিক মিস হয়, তাহলে ওই যে তোমাদের হচ্ছে বয়েলের সূত্র থেকে প্রথম পড়াইছিলাম, পুকুরের তলদেশ থেকে বুদবুদ ওঠার ম্যাথ, ওইটা আসে। আচ্ছা, এই জায়গায় আমাদের হচ্ছে টপিক হচ্ছে, মেইন টপিক হচ্ছে একটা আপেক্ষিক আর্দ্রতা, আর একটা হচ্ছে শিশিরাঙ্ক। আচ্ছা, এখন আমাকে বলো, প্রথম থেকে সিম্পল জিনিস থেকে আমরা শুরু করি। জলীয় বাষ্প, আচ্ছা জলীয় বাষ্প না লিখি, শুধু বাষ্প আর গ্যাস। বাষ্প ও গ্যাস। আচ্ছা, বাষ্প কি আর গ্যাস কি বলো তো? তো বাষ্প আর গ্যাস অনেকটা একই রকম না? বাষ্প বাষ্প যেটাকে এক না। দেওয়া হয় হ্যাঁ, তাপ দিয়ে, যেটা উড়ে যায় আর কি। আর গ্যাস হলো চাপ দিয়ে করা হয় আর কি। আচ্ছা শোনো, বাষ্প হচ্ছে এই যে তোমাদের, দেখো, পানিকে আমরা যদি তাপ দিই তাহলে কি হয়? এটা কি একটা সময় গ্যাসীয় অবস্থায় যায় না? মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াস তাপ ধরে নাও। তখন কিন্তু এই যে ভিতরে যেটা পানি ছিল, এটা কি হয়ে যায়? বাষ্প। জলীয় বাষ্প হয়ে যায়। এই যে পানি 100 ডিগ্রির উপরে যে অবস্থায় থাকে, এইটাকে বলা হয় হচ্ছে বাষ্প। আর গ্যাস তো এই যে আমাদের পরিবেশে যেগুলো আছে, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, আর বাকি যা যা আছে আর কি। বুঝতে পারছো কথা? বাষ্প আর গ্যাস কিন্তু সেম জিনিস না। বাষ্প হচ্ছে পানি, পানিরই এটা হচ্ছে গ্যাসীয় রূপ। গ্যাস তো একদম পুরাই আলাদা জিনিস, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো, বাতাসে সব সময় তো অক্সিজেন নাইট্রোজেন আছে মোটামুটি। নাইট্রোজেন কিন্তু থাকে হচ্ছে মোটামুটি 78%, অক্সিজেন 78.সামথিং, অক্সিজেন 20.সামথিং, মানে দশমিকটা আমার মনে নাই। আর বাকি সব মিলে থাকে হচ্ছে 1% থাকে সব মিলে, মানে বাকিগুলো থাকে। তাহলে দেখো, এই যে অক্সিজেন আর মোটামুটি মনে করো বাতাসে হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেনই থাকে, এই দুইটা মিলে 99%। আচ্ছা, এই অক্সিজেন আর নাইট্রোজেন হচ্ছে একটা, মনে করো এটা একটা পরিবেশ, এটা একটা পরিবেশ, মনে করে নাও। তাহলে এই জায়গায় অক্সিজেন নাইট্রোজেনের এই যে অণুগুলো আছে। এখন এই যে আমরা পাত্রে পানি গরম করি, যেটা যেমন হইতেছে অন আছে, দেখো, এই যে আমরা যদি দেখো এখানে হচ্ছে পানি গরম করি, তাহলে এই পানিটা কি হয়ে যায়? জলীয় বাষ্প আকার ধারণ করে। তাহলে এই বাষ্পটা কোথায় যায়? তারপর তো আমরা দেখতে পারি না, এটা কি দেখা যায়? এটা কি জলীয় বাষ্প হওয়ার পরে আর দেখা যায় এটা? না, দেখা যায়? দেখা তো যায় না। দেখতে দেখা যায়। না তো। তোমার হচ্ছে দেখো তো, তোমরা এই যে কাপড় শুকাইতে দাও না, মনে করো কাপড় শুকাইতে দিছো, তারপরে হচ্ছে কাপড়ে কি হয়ে যায়? কাপড়ে হচ্ছে কিছুক্ষণ পরে দেখবা, মানে কাপড় শুকানোর পরে কি ওই জায়গায় পানি থাকে আর? মনে করো কাপড় শুকাইতে দিছো, কাপড় শুকানোর পর কি পানি থাকে আর? তাহলে এই পানিটা গেল না। কই? বাষ্প হয়ে উড়ে গেছে। বা- আচ্ছা দেখো, ঘটনাটা কিভাবে ঘটে এখানে দেখো। এই যে পানি ছিল, আমি এখানে তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে হয় কি, এই পানিটা জলীয় বাষ্প আকারে ধারণ করলো। ঠিক আছে, পানি থেকে হয়ে গেল কি? জলীয় বাষ্প। যখন এটা জলীয় বাষ্প হয়ে গেল, জলীয় বাষ্প হওয়া মানে কি, এটা একটা গ্যাসীয় অবস্থা না? জলীয় বাষ্প, হ্যাঁ, এই যে গ্যাসীয় অবস্থায় যখন চলে আসে, আর এই যে বাতাসে তো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড আছে, এইগুলোর সাথে তখন মিশে যায়। বুঝতে পারছো কথা? তখন কিন্তু এইগুলার আলাদা অবস্থা থাকে না, এগুলো একই সাথে উড়ে বেড়ায় আর কি। মানে জলীয় বাষ্প আবার গ্যাসীয় অবস্থায় পরিণত হয়? আল্লাহ, এটা তুমি দেখোনি? তাহলে
মামা হচ্ছে আহ, মানে গ্যাস আর হচ্ছে জলীয় বাষ্প তাহলে তো ভিন্ন। অবশ্যই আলাদা জিনিস, কিন্তু থাকে তো এরা একসাথে, একসাথে থাকে। আচ্ছা একবার চিন্তা করে দেখো তো, বাতাস কখনো গরম হয় কখনো ঠান্ডা হয় কিসের জন্য? বাতাসের আর্দ্রতার কারণে, মানে কি হচ্ছে জলীয় বাষ্প। আর্দ্রতা পরে পরে এখনো আর্দ্রতাতে এখনো যাইনি আমরা। আর্দ্রতা তো পরে, ওইটা তো এখনো যাইনি। বাতাস, দেখবা অনেক সময় বাতাস হচ্ছে ঠিকই আছে, কিন্তু বাতাসটা গরম লাগতেছে, আবার অনেক সময় বাতাস, হালকা বাতাস তাও ঠান্ডা লাগতেছে। হয় না এরকম? তাহলে ঠান্ডা কখন লাগে আর গরম কখন লাগে বাতাস? বাতাসে তো সব সময় অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইডই আছে। তাহলে ঠান্ডা গরম লাগার হচ্ছে কারণ কি? সব সময় তো দেখুন একটা থাকার কথা। এই জায়গায় হয় সমস্যা, দেখো। যখন দেখবা এই যে এইগুলোর সাথে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, ঠিক আছে, যখন দেখবা জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে তখন এটা বাতাসটা ঠান্ডা লাগে। আর যখন এই জলীয় বাষ্প কম থাকে তখন থাকে গরম। বুঝতে পারছো কথা? এই ভাই এই ওই টপিকে পাত্রটা অনেক আগে কিছু যেটা আছে। বুঝালেন না, হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। একটু ওটা বুঝুন তো। এই পাত্র, পাত্রটা আগে যেটা বুঝালেন, হ্যাঁ ওটা আরেকবার একটু বুঝুন। এটাতে তো কিছু বলিনি। এটা হচ্ছে তুমি পানি ছিল, এখানে পানি ছিল, তুমি হচ্ছে নিচে থেকে তাপ দিচ্ছ। তাপ দেওয়ার পরে হবে কি, এইগুলা কি ধীরে ধীরে হচ্ছে জলীয় বাষ্প হয়ে যাবে না? জলীয় বাষ্প হলে তো আর এগুলা দেখা যায় না। তোমার রান্নাও হ্যাঁ, দেখোনি, কি অবস্থা তোমাদের! তোমাদের বিয়ে দেবো কেমনে? বিয়ে করা লাগবে না নেন। আচ্ছা, রেকর্ড চালু আছে, কিছু বললাম না। দেখো, এই যে জলীয় বাষ্প যখন হয়ে যায় তখন এই যে এগুলো হচ্ছে গ্যাসের সাথে মিশে থাকে। ঠিক আছে, যদি হচ্ছে না বুঝো তুমি তো বিশ্বাস করে নাও, কারণ এটা তো দেখানো আর সম্ভব না, এটা কোনো হয়তো দেখানো সম্ভব না। কিন্তু এইটা, আচ্ছা যদি কারো আর ওই বিশ্বাস না হয় একটা কাজ করবা, শোনো। একটা কাজ করবা, একটা পাতিলে একটা কাজ করবা, পানি নিবা। মোটামুটি হচ্ছে পানি নিবা, নিয়ে হচ্ছে তুমি এটা ওই চুলার উপরে দিয়ে গরম করতে থাকবা। তারপরে দেখবা কিছুক্ষণ পরে পানিটা যায় কই, এটা তুমি খুঁজে বের করবা যে পানি গেল কই। ভাইয়া ওই পাত্রের চার সাইডে কি ওগুলা মানে আমাদের বাইরের সারফেস নাকি যেখানে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস থাকে? হ্যাঁ, আহ, বাতাস তো সব জায়গাতেই বুঝতে আছে। বুঝতে পারছিলেন। আচ্ছা, তাহলে এই যে জলীয় বাষ্প আর বাতাস তাহলে একসাথে থাকে। আচ্ছা, এখন এই পর্যন্ত এখানে জেনে রাখ। এখন একটা টপিক দেখো, গুণগত রসায়ন তো সবাই মোটামুটি পড়ছো, আর না পড়লে সমস্যা নাই। দেখো এই শব্দ দুইটা শুনছো নাকি? এই শব্দ দুইটা শুনছো না গুণগত রসায়নে? হ্যাঁ, সম্পৃক্ত হ্যাঁ অসম্পৃক্ত। শুনছি। হ্যাঁ হ্যাঁ ভাই সম্পৃক্ত শুনছি। আর অসম্পৃক্ত। দেখো এটা ঘটনা ঘটে মূলত তিনটা, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। আচ্ছা, অসম্পৃক্তটা আগে লিখি। অতিরিক্ত। অসম্পৃক্ত, সম্পৃক্ত, আর এটা হচ্ছে অতিপৃক্ত। অসম্পৃক্ত জিনিসটা কি দেখো, সাপোজ তোমার কাছে হচ্ছে, না তোমার দরকার হচ্ছে 20,000 টাকা দরকার একটা ফোন কেনার জন্য, ঠিক আছে? একটা ফোন কেনার জন্য তোমার হচ্ছে 20,000 টাকা দরকার, কিন্তু তোমার কাছে আছে হচ্ছে 15,000 টাকা। তাহলে কি টাকার ঘাটতি আছে না তোমার কাছে? লাগবে 20,000, আর আছে কত? 15,000। এই যে কোনো কিছুর ঘাটতি থাকা, মানে যতটুকু তোমার লাগবে তার থেকে যেটা ঘাটতি থাকে, যদি কিছু পরিমাণ ঘাটতি থাকে, কম হোক বা বেশি হোক, সেটাকে বলে অসম্পৃক্ত। ঠিক আছে, এটার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে দেখবা শরবত বানানোর সময় 1 গ্লাস দ্রবের পানিতে পরিমাণ। প্রথমে অল্প একটু চিনি দিবা। চিনি দিবা অল্প একটু, একটাতে অল্প একটু চিনি দিবা। আর আরেকটাতে চিনি সাধারণত 100 গ্রাম পানিতে বুঝি 36 গ্রাম চিনি সম্ভবত দ্রবীভূত হয়, সম্ভবত, আমার মনে নাই। আচ্ছা 8 9 ওই জানি ছিল, ভুলে গেছি। আর আরেকটাতে ধরে নাও 36 গ্রামই, ধরে নাও আর কি। তাহলে এইটাতে হচ্ছে তুমি 36 গ্রামই চিনি দিবা। ঠিক আছে, 100 গ্রাম পানিতে 36 গ্রাম চিনি দিবা। চিনি হচ্ছে, আচ্ছা চিনির সংকেত ভুলে গেছি। রাত্রি, সি 36 গ্রাম টুয়েলভ চিনি দিবা। এইচ টোয়েন্টি আর ফোর থাক থাক থাক, ওটা লাগবে না, নাও। আর এইটাতে তুমি করবা কি, হচ্ছে 15 বা 20 গ্রাম যেটাই হোক চিনি নিবা, নিয়ে দুইটা টেস্ট করে দেখবা।
এইটাতে দেখবা হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট, একদম পারফেক্ট মনে হয়েছে, আর এইটাতে হচ্ছে কম মনে হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই যে যখন দেখবা যা দরকার তার থেকে কম আছে, মানে তোমার 20,000 টাকা লাগবে ফোন কিনতে, 15,000 আছে, এইটাকে বলে অসম্পৃক্ত। তোমার 20,000 টাকা লাগবে ফোন কিনতে, তোমার কাছে থাকেও যদি 20,000 টাকা, এইটাকে বলা হয় সম্পৃক্ত। যতটুকু লাগবে তোমার কাছে ততটুকুই আছে, এটাকে বলা হয় সম্পৃক্ত। আর তোমার ফোন কিনতে লাগবে 20,000 টাকা, আছে হচ্ছে 30,000 টাকা, এইটাকে বলা হয় অতিরিক্ত। তাহলে তুমি 20,000 টাকাতে ফোন কেনার পরও তোমার অতিরিক্ত থাকতেছে না 10,000 টাকা। এই ঘটনাটাই ঘটে তোমাদের হচ্ছে ওই যে যখন করে আসছো দ্রাব্যতার এই ম্যাথ গুলা করে আসছো, যে অদক্ষেপ কখন পড়ে, ওই যে যখন অতিরিক্ত ঘটনাটা ঘটে তখনই কিন্তু ওই অদক্ষেপ ঘটে। কারণ সম্পৃক্ত করার জন্য যতটুকু দরকার ততটুকু দ্রবীভূত হওয়ার পরে বাকি যেটুকু থাকে ওইটুকুই কিন্তু নিচে তলানি বা অদক্ষেপ পড়ে। বুঝতে পারছো কথা? আচ্ছা, এখানে আমাদের এত কিছু লাগবে না। এই জায়গায় যেটা লাগবে আমাদের শুধু সম্পৃক্ত আর অসম্পৃক্ত হলে এনাফ। অধিবৃক্ত এটা হচ্ছে পরে, ওটা তো পরে আসবো আমরা। আর এখন এগুলো যেগুলো পড়াবো সব কিন্তু এগুলো হচ্ছে বাস্তব ধর্মীয় পড়াশোনা আর কি, মানে কাপড় শুকানো শেখাবো তোমাদের কিছুক্ষণ পর। তাহলে দেখো, এইটুকু তো অন্তত লক্ষ্য করছো সবাই যে শীতকাল আর হচ্ছে গ্রীষ্মকাল, কাপড় কখন তাড়াতাড়ি শুকায়? গ্রীষ্মকালে। শীতকালে শুকায় তাড়াতাড়ি। গ্রীষ্মকালে। শীতকালে কাপড় তাড়াতাড়ি, কার কাপড় তাড়াতাড়ি শুকায়? শীতকালে। তোমার কাপড় গুলো আমাকে দিও তো। আমারও লাগবে, আমাকে দিয়ে। যে কালে বাতাস বেশি থাকে। আচ্ছা, সেটা কথা না। আচ্ছা, শীতকাল বাদ দাও, বর্ষাকালে চিন্তা করো, আরো সহজ চিন্তা করো নাও। আচ্ছা, শীতকালে তাহলে দেখো কাপড় তাড়াতাড়ি শুকাচ্ছে না। বর্ষাকালে কাপড় কিন্তু ধীরে, অনেক ধীরে শুকায়, সব থেকে বর্ষাকালে ধীরে শুকায়, অনেক ধীরে। দেখবা বর্ষাকালে হচ্ছে ফ্যান দিয়ে কাপড় শুকানো লাগে, এমনি থেকে কাপড় অনেক সময় লাগে। আচ্ছা, এখন কথা হচ্ছে দুইটাতে হচ্ছে আলাদা সময় লাগতেছে কেন? একই তো সময় লাগার কথা, কারণ পরিবেশে তো আমাদের ওই সেই ওই পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত ওই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, এইগুলাই তো আছে। তাহলে এক এক সময় হচ্ছে এক এক সময় লাগবে কেন? সব সময় তো একই সময় লাগার কথা। কারণ তখন বায়ুতে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, অর্থাৎ বায়ু হচ্ছে শুষ্ক থাকে বর্ষাকালে, যার কারণে শুকাতে মানে হ্যাঁ, দেরি এই হয় তো আর কি। বুঝতে পারছো, মোটামুটি বুঝতে পারছো। দেখো ঘটনাটা আসলে কি ঘটে দেখো, সাপোজ মনে করো তোমার হচ্ছে এই দুইটা প্রশ্নে ভাগ করলাম, এই দুইটা দিকের কথা চিন্তা করো। এই জায়গায় সাপোজ হচ্ছে তুমি চিন্তা করো যে এইটা একটা পাত্র আছে, এই পাত্রে, আচ্ছা এই পাত্র দিয়ে না দেখাই কঠিন হয়ে যাবে তোমাদের, সহজ করে আরো দেখাই। মাইক, কার জন্য মাইক্রোফোন অন আছে? মিউট করে। আচ্ছা দেখতেছি, আচ্ছা দেখতেছি। হ্যাঁ, এখন অফ আছে সব, একটা সমস্যা নাই। দেখো, মনে করো একটু স্বপ্নের রাজ্যে তোমাদের নিয়ে যাই। মনে করো এটা হচ্ছে একটা রাস্তা, রাস্তায় 1,000 টাকার নোট পড়ে আছে অনেকগুলা, কি করবা? কি আবার সবগুলা নিয়ে যাবো? আচ্ছা, হ্যাঁ মিউট করছে, সবাই মোটামুটি মিউট করছে, তাড়াতাড়ি নিয়ে নিবা তাই না? সেম কাজটা করে হচ্ছে এই জায়গাতেও। এই যে বাতাসে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এইগুলা আছে না, এইগুলার সাথে যখন দেখো এইগুলা মনে করো 100 মিটার কিউব জলীয় বাষ্প ধারণ করতে পারে, ঠিক আছে? 100 মিটার কিউব জলীয় বাষ্প ধারণ করে। গ্রীষ্মকালে মনে করো জলীয় বাষ্প, এইটার ভেতরে জলীয় বাষ্প আছে মাত্র 20 মিটার কিউব। আর বর্ষাকালে এইটার ভেতরে আছে মনে করো 80 মিটার কিউব। তাহলে দেখো, নিতে পারে 100, শীতকালে আছে কতটুকু? 20। গ্রীষ্মকালে আছে কতটুকু? 80। তাহলে চাহিদা কার বেশি, মানে কখন চাহিদা বেশি হবে?
গ্রীষ্মকালে। হ্যাঁ, এই যে দেখো গ্রীষ্মকালে 100 দরকার, সম্পৃক্ত হওয়ার জন্য 100 মিটার কিউব দরকার, কিন্তু আছে মাত্র 20 মিটার কিউব। তাহলে এর আরো জলীয় বাষ্প দরকার না? এই জলীয় বাষ্পটাই তখন শোষণ করবে এই যে তোমার কাপড় থেকে। বুঝতে পারছো কথা? এই জন্য গ্রীষ্মকালে হচ্ছে কাপড় তাড়াতাড়ি শুকায়। এটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে তোমাদের, এটা পরীক্ষাতেই মানে প্রশ্ন আসবে হবে যে কোন জায়গায় কাপড় তাড়াতাড়ি শুকায়, একটু পরে দেখাবো নি। আর দেখো বর্ষাকালে যেটা হয়, 100 মিটার কিউব দরকার, 80 মিটার কিউব আছেই, মানে আছে, অনেক আছে। তখন নিবে, তখনও নিবে, কিন্তু খুব অল্প 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 করে নিবে। ঠিক আছে? এই জন্য দেখবা কাপড় গ্রীষ্মকালে খুব তাড়াতাড়ি শুকায়, আর বর্ষাকালে অনেক সময় লাগে। বুঝতে পারছো কথা? এখন শুধু হালকা হালকা বুঝে যাও, তারপরে যখন হচ্ছে একবারে এইগুলা ম্যাথমেটিক্যাল টার্ম দেখাবো তখন ইনশাল্লাহ ভালো মতো বুঝবা। বুঝা গেছে আচ্ছা মামা, এইটুকুন? ওই যে, হ্যাঁ হ্যাঁ মামা, হচ্ছে যে ওই হ্যাঁ, পুকুরের পানি বা মানে বিভিন্ন জায়গায় যে পানিগুলো থাকে ওটা কি একই রকম নাকি কাপড়ের হ্যাঁ, চাইতে একই ঘটনা আলাদা? ঘটে ভাই। হ্যাঁ, ভালো একটা কথা মনে করছো। দেখো শীতকালে দেখবা, আচ্ছা, নতুন স্লাইডে যাই। শীতকালে দেখবা পুকুরের পানি কমে না। পুকুরের পানি কিন্তু শীতকালে কমে না। এটা মনে করো পুকুর, পুকুরের পানি কিন্তু শীতকালে কমে না। কিন্তু দেখবা গ্রীষ্মকালে পুকুরের পানি কমে যায়। এইটা কিসের জন্য হয়? এই যে বললাম, ওই বায়ুর সবসময় 100 মিটার কিউব হচ্ছে চাহিদা। ঠিক আছে, বাতাসের সবসময় চাহিদা 100 মিটার কিউব হচ্ছে জলীয় বাষ্প নেবে। কিন্তু গ্রীষ্মকালে এর কাছে থাকে হচ্ছে মাত্র 20 মিটার কিউব। এই জন্য তার আরো চাহিদা বেড়ে যায়। আর তখন এই যে পুকুর থেকে পানিগুলোকে জলীয় বাষ্প করে নেয়। কিন্তু শীতকালের কাছে আছে 80 মিটার কিউব, সবসময় বৃষ্টি হচ্ছে, বাতাসের সাথে সবসময় এই যে হচ্ছে পানি আছে আর কি, ওই জলীয় বাষ্প আছেই, আছেই হচ্ছে 80 মিটার কিউব। আর ওই জন্য মানে অত বেশি নেয় না, তখনও কিন্তু নেয়, কিন্তু খুব অল্প, মানে অতটা আগ্রহ দেখায় না। ঠিক আছে, এখন আশা করি বুঝতে পারবা। মানে অন্তত এটা তো দেখছো যে পুকুরে হচ্ছে গ্রীষ্মকালে পানি কম থাকে আর শীতকালে হচ্ছে পানি মোটামুটি ভরা থাকে। আচ্ছা, মানে যেটা এখন বলতে চাইলাম, দেখো দেখো এখন আমাকে বলো তো, শিশির পড়া দেখছো না? হ্যাঁ। শিশির কেন পড়ে দেখছি। তাহলে? আর শিশির পরেই, শিশির কখন পড়ে? গ্রীষ্মকালে না? শীত শীতকালে। শীতকালে বেশি পড়ে না? কি শীতকালে বেশি, তার মানে গ্রীষ্মকালে কম? গ্রীষ্মকালে তোমার না ওইদিকে শীতকালে, হচ্ছে শিশির পড়ে? না। না ভাইয়া ওই শীতকালে যখন এই সাইকেল নিয়ে বের হয় না, পুরা গা ভিজে যায়, আপনিও তো দেখছেন। আমি পুরোটা ভিজে ভিজে কমল কৃষ্ণ স্যার প্রায় করছি, সকাল 6টায়, আমিও ছয়টার তো পর ওই পর কথাই যাইতাম। বলেছি। আচ্ছা, যাই হোক, দেখো ডিসেম্বর মাসে বাইরে পড়তাম কমল কৃষ্ণ স্যারের কাছে, শেষের দিকে। আচ্ছা দেখো, শীতকালে ঘটনাটা ঘটে, শিশিরটা আসলে কি দেখো, শিশির আসলো কই থেকে হঠাৎ করে? এই শিশির আবার হচ্ছে সাকিব আল হাসানের বউকে মনে করো না, এই শিশির হচ্ছে পানির শিশির আর কি। ভাই একটা প্রশ্ন করবো। আচ্ছা দেখো, শিশিরটা তাহলে কেন পড়ে দেখো, বলছি 100 মিটার কিউব ধরে নিবা। তাহলে দেখো ডিফারেন্স দেখো, মনে করো এটা হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, হচ্ছে শীতকাল। বাতাস সব সময় চাই হচ্ছে 100 মিটার কিউব জলীয় বাষ্প, ঠিক আছে? কিন্তু গ্রীষ্মকালে আছে হচ্ছে 20 মিটার কিউব, বর্ষাকালে আছে হচ্ছে 80 মিটার কিউব, শীতকালে আছে হচ্ছে 120 মিটার কিউব। তাহলে ঘটনা কি ঘটবে দেখো তো। এই যে দেখো শীতকালে যে ঘটনাটা ঘটে, এই যে জলীয় বাষ্প বাতাসের সাথে মিশে থাকে, যতটুকু বাতাসের ধারণ ক্ষমতা তার থেকেও বেশি, মানে ধারণ ক্ষমতা 100, কিন্তু জলীয় বাষ্প আছে হচ্ছে 120। তাহলে বাকি বাকি 20 কি হয়ে যাবে? ওই যে তোমরা হচ্ছে তাপমাত্রাতে পড়ছো, যে অতিরিক্ত যেটা থাকে ওইটা কি অদক্ষেপ পড়ে না? তাহলে এইটাতে অদক্ষেপ পড়ে না, এইটাতে যে ঘটনাটা ঘটে ওই অদক্ষেপটাই শিশির আকারে নিচে এই অল্প 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 করে পড়ে যায়। বুঝতে পারছো কথা? হ্যাঁ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, কারণ কঠিন জিনিস না এগুলা, তোমাদের হচ্ছে দেখা জিনিস আর কি। আচ্ছা, সবকিছু গেল, এতক্ষণ কিন্তু শুধু গল্পই করছি, পড়াশোনা এখনো কিন্তু শুরু হয়নি।
এগুলো শুধু গল্প ছিল, এখন পড়াশোনা শুরু। তোমাদের বইয়ে তাহলে একদম শীত শেষে দেওয়া আছে শিশিরাঙ্ক। হ্যাঁ বলো। শীতকালে তো বেশি শিশির পড়ে। বেশি শিশির? তোমার মাথা ফাটাবো আমি। সে শিশির পরেই শুধু শীতকালে, অন্য কোনো সময় শিশির পরে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভাই বা ওই গ্রীষ্মকালে শীতকালে বেশি পড়ে, সকালবেলা তার মানে শীতের কি বই অন্যান্য পড়া জায়গায় কি শুরু কম পড়ে? করে। আচ্ছা, এবার এতক্ষণ প্রশ্নটা শুধু সেই গল্প। ছিল। ভাইয়া একটা কোশ্চেন করব। হ্যাঁ বলো। আচ্ছা, আমরা যে ফ্যান ঘুরাই, এই ফ্যানের বাতাসটা নিচে কেন লাগে? কলেজের কোশ্চেনে ফ্যানের আসছিল বাতাসটা নিচে কেন লাগে? ক্রস গুণন হুম, পড়ছো না? পঞ্চাশ করে দেওয়া আছে এক পাতলা এক পাশে। আচ্ছা, টর্ক পড়ছো নিউটনের বলবিদ্যায়? নিউটন বলবিদ্যা না পড়ি নাই। তাহলে তো এটা বুঝবা না। হচ্ছে টর্ক, এটা হচ্ছে ফ্যানের বাতাসে যেটা কাজ করে সেটা হচ্ছে টর্ক। আচ্ছা, অন্তত ক্রস গুণন তো পড়ছো তাই না? ক্রস গুণনে কি হয় হুম। দেখো তো। ওই যে ডান হাতি স্ক্রু নিয়মে কি হয়, যেদিকে বুড়ো হুম আঙ্গুল থাকে ওই দিকে লব্ধি কাজ করে না? হুম ফ্যানটা ওইভাবে তৈরি করা হয়। তুমি ফ্যানে যখন হচ্ছে ঘুরে, তুমি হচ্ছে লক্ষ্য করে দেখো, ফ্যানের হচ্ছে ব্যাসার্ধ আর ওই হচ্ছে কেন্দ্রমুখী বল, মানে ওই দুইটা হিসাব করে দেখো, ওই হচ্ছে বুড়ো আঙ্গুলটা নিচের দিকে আসবে। তার মানে এই যে লব্ধি নিচের দিকে কাজ করতেছে, এই জন্য বাতাস সব নিচের দিকে আসে। বুঝতে পারছো কথা? আচ্ছা ক্রস আচ্ছা। গুণনে সবসময় কি লম্বা বরাবর হচ্ছে কাজ করে, এই আর কি। আর না, একটা ফ্যান বাসায় থেকে নিয়ে যাওয়া, বাসায় থেকে নিয়ে যাই একবারই হচ্ছে খাতায় মারি দিবা। কলেজে আচ্ছা। দিছিল তো, বুঝি নাই তো। ও, বিগ পড়া নাই ফ্যান তো, ভাইয়া। পড়া না থাকলে এইরকমই হয়। মানে কোনো চ্যাপ্টার পড়া না থাকলে সহজ জিনিসও তখন কঠিন কঠিন হয়ে যায়। আমি কলেজ এক্সাম দিছি তো, প্রথমে তো প্রাইভেট পড়তাম না, প্রাইভেট স্যার এক্সাম দিছি, সিম্পল সিম্পল জিনিসও পারতাম না। আচ্ছা, এখন আমাদের চলো পড়াশোনা শুরু করি। প্রথম যেটা আমাদের দরকার, এইটা তোমাদের কেন জানি শেষে লেখা আছে, একদম শিশিরাঙ্ক একদম শেষে মানে দেয়া আছে। তো আমার মনে হয় এটা তুমি আগে বললে তোমাদের বেশি ভালো হবে। দেখো, শিশির যেই তাপমাত্রায় পড়ে তাকেই হচ্ছে শিশিরাঙ্ক বলে, এটা হচ্ছে মোট কথা। ঠিক আছে, তোমরা সহজ ভাষায় মনে রাখবা। সংজ্ঞাটা অবশ্যই মনে রাখবা, বইয়ে যেই সংজ্ঞা আছে ওইটাই মুখস্থ করবা। কিন্তু সিম্পল ভাবে মনে রাখার জন্য যেটা মনে রাখবা, যে শিশির, আচ্ছা, যে তাপমাত্রায় শিশির পড়ে সেটাই শিশিরাঙ্ক। আচ্ছা, তাহলে শিশিরাঙ্ক কি একটা তাপমাত্রা না? আচ্ছা ছেলেগুলো, কথা কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ জি। পারছি তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে শিশিরাঙ্ক কি একটা তাপমাত্রা না? এইটা ভালো করে মনে রাখবা। এটা তো মনে হচ্ছে না সিম্পল একটা জিনিস, শিশিরাঙ্ক তো তাপমাত্রায়। এইটা প্রায় বছরই হচ্ছে পরীক্ষায় আসে। শিশির নিচে শিশিরাঙ্ক হলো, যে হাইপেন দিয়ে চারটা অপশন লেখা থাকে। তাও ভুল করেছে লেভেলে। আমাদের সময় আসছিল না, আমাদের আগের বছর আসছিল। আসেই, এটা প্রায় পরীক্ষায় আসে। এই তোমাদের বইয়ের এমসিকিউ তেও দেখবা এটা আছে। আচ্ছা, এখন তাহলে আমার কথা হচ্ছে, শিশিরাঙ্ক তো এই যে মনে হচ্ছে, তো নির্দিষ্ট একটা তাপমাত্রাতে শিশির কেন পড়বে? হঠাৎ করে তাপমাত্রার ভিতরে আসলো কেন? এতক্ষণ তো আমরা সহজেই বুঝতেছিলাম যে 100 মিটার কিউব ধারণ ক্ষমতা সব সময়। তাহলে হঠাৎ করে এখানেই আসলো কেন? আর তোমাদের, আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কেন প্রশ্ন করলো না কেন, যে হচ্ছে গ্রীষ্মকালে 20 মিটার কিউব কেন আছে, বা বর্ষাকালে 80 মিটার কিউব কেন আছে, আর গ্রীষ্মকালে এত বেশি 120 মিটার কিউব কেন হলো? এই প্রশ্ন তো কেউ করেনি। সেটাই তো, কেন হলো? গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি, বর্ষাকালে তার একটু মানে কম, আর শীতকালে তাপমাত্রা তো এখন আনিনি, এক- কেবল তো তাপমাত্রা উচ্চারণ করলাম, এতক্ষণ তো তাপমাত্রার কথা আসেইনি। তাহলে বায়ুতে জলীয় জানি না। বাষ্পের ঘনত্বের উপর। আচ্ছা, এখন তাহলে দেখো, চার্লসের সূত্র মনে আছে কি ছিল? 20 × 10⁻⁷। আর রেনর সূত্র ছিল? ইটি। কি সমানুপাতিক টি? হ্যাঁ, এই দুটা তো পড়াইছি। এখন দেখো,
এই দুটো এখানে কেমনে কাজে লাগে? তাপমাত্রা দেখো তো, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে না? ধরে নিলাম এখনই যে আমাদের তাপমাত্রা মোটামুটি যায় হচ্ছে 34 ডিগ্রির মতো যায় আর কি ঢাকায়। 34, কালকে দেখলাম বুঝে 34 35 এরকমই আর কি। যাই হোক, 34 ডিগ্রি সেলসিয়াস মোটামুটি এভারেজ আর কি, এরকমই এখন যাচ্ছে। 33 34, আর মাঝখানে তো কয়েকদিন গেছিল 40 42 পর্যন্ত গেছিল। দেখো, আর শীতকালে তাপমাত্রা থাকে মোটামুটি হচ্ছে, খুব বেশি ঠান্ডা হলে তো 12 13 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি হচ্ছে 17 18 ডিগ্রি সেলসিয়াস, এটা মোটামুটি থাকে আর কি। আর সকালবেলা তো অনেক বেশি থাকে। আচ্ছা, এখন তাহলে ঘটনাটা কি ঘটে দেখো। তাপমাত্রা যদি বাড়ে তাহলে কি আয়তন বাড়ে না? হ্যাঁ। হ্যালো? সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে তাহলে কি আয়তন বাড়ে? কিসের আয়তন বাড়ে, জলীয় বাষ্পের নাকি গ্যাসের? জলীয় বাষ্পের। জলীয় বাষ্পের জলীয় আয়তন বাড়বে। বাষ্পের। তোমাদের চ্যাপ্টারের প্রথম দিন বলছিলাম যে সূত্রগুলা পড়তেছে, এগুলা গ্যাসের সূত্র লেখা ছিল, দেখো তোমাদের একদম লেখা আছে গ্যাসের 4টে সূত্র। সূত্রগুলা তো গ্যাসের, তাহলে এর ভিতরে জলীয় বাষ্প আসবে আসবে কেন? এগুলো তো গ্যাসের সূত্র। তাহলে আর তাপমাত্রা বাড়ালে আয়তন কার বাড়ে? গ্যাসের আয়তন বাড়ে না? জি ভাইয়া। ঠিক আছে, গ্যাসের যদি আয়তন বাড়ে তাহলে দেখো, গ্যাসের আয়তন যত বাড়বে তার কি ধারণ ক্ষমতা তত বাড়বে, মানে তত বেশি হুম, জলীয় বাষ্প নিতে পারবে। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে পারবে। বুঝতে পারছো সবাই কথা? গ্যাসের আয়তন বাড়তিছে, তার মানে ধারণ ক্ষমতাও বাড়তিছে, তত বেশি জলীয় বাষ্প নিতে পারবে। এখন ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, খুবই ইম্পর্টেন্ট, এইটাই খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। দেখো, মূলত আমাদের পরিবেশে জলীয় বাষ্প সব সময় একই থাকে। মনে করো জলীয় বাষ্প সব সময় 20 মিটার কিউবই আছে। শীতকালে বলো বর্ষাকালে বলো সব সময় হচ্ছে 20 মিটার কিউবই জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্প কম বেশি হয় না। আসলে কম বেশি যেটা হয় সেটা হচ্ছে ধারণ ক্ষমতা। বুঝতে পারছো কথা? জলীয় বাষ্পের কোনো চেঞ্জ হুম, হয় না। এতক্ষণ তোমাদের বোঝানোর জন্য তিনটা আলাদা আলাদা মান দিয়ে এতক্ষণ বুঝালাম, কিন্তু মূলত যে ঘটনাটা ঘটে, জলীয় বাষ্পের কোনো চেঞ্জ হয় না। জলীয় বাষ্প চেঞ্জ হবে কেন? সব সময় তো একই থাকবে। জলীয় বাষ্পের কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় হচ্ছে ধারণ ক্ষমতায়। তাহলে দেখো, সেম জিনিস 20 মিটার কিউব এটাতেও আছে, শীতকালেও 20 মিটার কিউবে আছে। কিন্তু যে ঘটনাটা ঘটে, গ্রীষ্মকালের ধারণ ক্ষমতা হয়ে যায় তাপমাত্রা বাড়ার ফলে, ধারণ ক্ষমতায় হয়ে যায় হচ্ছে বেড়ে 40 মিটার কিউব। আর শীতকালে তাপমাত্রা কমে ধারণ ক্ষমতা হয়ে যায় 15 মিটার কিউব। বুঝতে পারছো এখন কথা? হুম, এখন কথা কি বোঝা গেছে? না বুঝলে বলো, জি। এটাই সব জি থেকে ভাইয়া। ইম্পর্টেন্ট হ্যাঁ, কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আবার বলতেছি দেখো, যে আমাদের জলীয় বাষ্প 20 মিটার কিউবই আছে, কোনো সমস্যা নাই। ওরা সারা জীবন 20 মিটার কিউবই আছে। যেইটা আসলে চেঞ্জ হয় সেটা হচ্ছে ধারণ ক্ষমতা। আমাদের তাপমাত্রা কমার সাথে সাথে ধারণ ক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। গ্রীষ্মকালে যখন তাপমাত্রা বাড়ে তখন ধরে নেওয়া হচ্ছে ধারণ ক্ষমতা 40 মিটার কিউব আছে। তাহলে কি এটা অসম্পৃক্ত অবস্থায় আছে না? এটা তো আছে অসম্পৃক্ত অবস্থায়। তখন হ্যাঁ, শিশির পড়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ যতটুকু লাগবে ততটুকুই তো নাই, শিশির পরে গিয়ে মানে অতিরিক্ত নাই। কিন্তু শীতকালে যখন গেছে তখন হয়েছে কি, এই যে ধারণ ক্ষমতা গেছে কমে, আর ধারণ ক্ষমতা যখন কমে গেছে তখন দেখো 15-তে চলে গেছে। এখন ওইটুকু জলীয় বাষ্পই ছিল বাতাসে, কিন্তু ওইটুকুই বেশি হয়ে গেছে, যা ছিল ওইটাই বেশি হয়ে গেছে। আর ওইটা বেশি হওয়ার জন্য এই যে বাকি এই যে 5, এইটা শিশির আকারে পড়ে যায়। কথা বোঝা গেছে এবার? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এতক্ষণে গল্প তাহলে কাজে লাগছে? জি। এতক্ষণ গল্প না করলে, এইটা পড়াইলে তোমাদের শুধু ধারণ ক্ষমতা যে পড়াইলে কত যে প্রশ্ন আসতো। এইটুকু যদি ভালো মতো কেউ না বুঝো বলো, দরকার পড়লে আরো 2বার বুঝাবো, কোনো সমস্যা নাই আমার। কিন্তু বুঝতে হবে এইটা, কারণ এইটা থেকে সৃজনশীল মাস্ট আসবেই পরীক্ষায়। আচ্ছা, আশা করি কারো প্রশ্ন নাই। তাহলে দেখো, শিশিরাঙ্ক তাপমাত্রাটা আসলে কি? দেখো, শিশিরাঙ্ক কখন হবে? যখন শিশির পড়বে। আচ্ছা, শিশির কখন পড়বে বলো তো আমার। দেখো, 20 মিটার কিউব আছে, যখন ধারণ ক্ষমতা ভাইয়া বিশ আরেকবার মিটার বলেন। কিউব আচ্ছা, বলতেছি তাহলে। দেখো, জলীয় বাষ্প সবসময় 20 মিটার কিউবই থাকে বাতাসে, ঠিক আছে? যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে
এই যে গ্রীষ্মকালে তাপমাত্রাটা বৃদ্ধি পায়, আর তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাচ্ছে। আর গ্যাসের আয়তন বৃদ্ধি হওয়ার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে তারা বেশি পরিমাণ জলীয় বাষ্প নিতে পারে, তার মানে ধারণ ক্ষমতা তাদের বৃদ্ধি পাচ্ছে। আমি ধরে নিচ্ছি ধারণ ক্ষমতা মনে করে তাদের 40 মিটার কিউব হয়ে গেছে, তার মানে কি এটা এখন অসম্পৃক্ত অবস্থায় আছে। নিতে পারে 40, আছে 20, অসম্পৃক্ত। আচ্ছা, কিন্তু শীতকালে যে ঘটনাটা ঘটে, তাপমাত্রা কমার সাথে সাথে এই যে ভি সমানুপাতিক টি, গ্যাসের আয়তন সংকুচিত হয়ে যায়। আর গ্যাসের আয়তন যেহেতু সংকুচিত হয়ে যায়, এই ধারণ ক্ষমতাটাও তার কমে যায়। ঠিক আছে? আর এই ধারণ ক্ষমতা কমে মনে করলো 15 মিটার কিউব হইলো। 15 মিটার কিউব যখন হয় তখন দেখো অলরেডি ওই অতিরিক্ত 5 মিটার কিউব শিশির পড়া শুরু করে দেয়। এবার আশা করি বুঝতে পারছো। দেখো, তারপরে যে ঘটনাটা বলতেছি দেখো, শিশিরাঙ্ক আমাদের তাপমাত্রাটা এটা আসবে কখন আমাদের সামনে? এইটা আসবে তখনই যখন 20 মিটার কিউব আমাদের জলীয় বাষ্প আছে, আর ধারণ ক্ষমতা 20 মিটার কিউব। ঠিক আছে? এই অবস্থার নাম কি? অসম্পৃক্ত, সম্পৃক্ত না অতিরিক্ত? সম্পৃক্ত। হ্যাঁ, এইটাকে বলা হয় কিন্তু সম্পৃক্ত, তাই না? এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় আছে। 20 মিটার কিউব লাগবে, 20 মিটার কিউবই আছে, তার মানে এটা সম্পৃক্ত অবস্থায় আছে। এখন আর একটু যদি কম বেশি হয়, মানে ধারণ ক্ষমতা যদি 9.9 হয়, তখন কি ঘটবে? বাকিটুকু কি হয়ে যাবে? অসম্পৃক্ত। তখন বাইকটা ওই যে শিশির হয়ে পড়ে যাবে। ওই যে 0.1 শিশির হিসাবে ওইটাই পড়বে। শিশির হিসেবে পড়ে যাবে, তাই না? এই ঘটনাটাই হুম। ঘটে। এই জন্য তোমরা হচ্ছে নিউটনীয় বলবিদ্যাতে তোমাদের হচ্ছে পড়াইছিলাম, ওই যে যেই পরিমাণ বল দিলে একটা বস্তু যাওয়া শুরু করে, তাই না? হুম। মনে আছে? সেম জিনিস এখানেও, মানে যেই জায়গাতে সেটা সম্পৃক্ত হয়, এই তাপমাত্রাটাকে শিশিরাঙ্ক বলে। আমি ধরে গতিও নিলাম চলে এটা এখানে। হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই তাপমাত্রাটাকে শিশিরাঙ্ক বলে। মানে যেই তাপমাত্রায় বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, ওই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। কথা বুঝতে পারছো এবার? হ্যাঁ। ভাই আরেকবার একটু বলেন। আচ্ছা, আবার বলতেছি, যে তাপমাত্রায় বাতাস বা হচ্ছে গ্যাস যতটুকু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ঠিক ততটুকুই থাকে বাতাসে, ওই তাপমাত্রাটাকে শিশিরাঙ্ক বলে। ধরে নিলাম হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর ধারণ ক্ষমতা হয়ে যায় 20 মিটার কিউব, আর আমাদের কাছে ছিলও তো 20 মিটার কিউব, এখন কি সম্পৃক্ত অবস্থায় হয়ে গেছে না? এই যেই তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থা প্রাপ্ত হয়, এই তাপমাত্রাটাকে শিশিরাঙ্ক বলে। ঠিক আছে, এবার বুঝতে পারছো কথা? জি আচ্ছা, ভাইয়া। এখন কেটে যাবে। আমি হচ্ছে আবার লিঙ্ক দিচ্ছি। এখন যেটা আমরা বের করব, এখন হচ্ছে তোমাদের এই যে একটা যন্ত্র দেখাবো, ওইটা দিয়ে হচ্ছে শীর্ষাঙ্ক বের করাও শেখাবো। এটা গ নাম্বারে আসবেই আমার ভিতরে পরীক্ষায়। এখনই লাইন কেটে যাবে, আমি হচ্ছে আবার লিঙ্ক দিচ্ছি, সময় শেষ তো। 5টা মিনিট পর না লিঙ্ক দেন, 5টা মিনিট পর। কেন? রেস্ট নেই। কোনো রেস্ট নাই। এই 40 মিনিট ক্লাসে আবার কিসের রেস্ট? ভাইয়া জলীয় বাষ্প ওই কি